হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউপিএসসিওয়ালা। তো দেখতে পাচ্ছ ডাব্লিউপিএসসিওয়ালা দিওয়ালি সেলিব্রেশন চলছে, সেখানে বিভিন্ন ব্যাচেসগুলো রয়েছে, সেটার সমস্ত অফার রয়েছে, ঠিক। আর আমাদের আজকে 3 নম্বর সায়েন্সের লেকচার, যেরকম আমরা বায়োলজি করলাম, তারপরে ফিজিক্স করলাম, এবার আমরা করব কেমিস্ট্রিটা নিয়ে। কিসের জন্য, কোন এক্সাম ধরে? তো বলবে ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ নিয়ে করব সায়েন্স, ঠিক। এখানে করতে হবে। তো কমপ্লিট কেমিস্ট্রি এমসিকিউ থাকবে আমাদের, তার সঙ্গে আলোচনা আর অবশ্যই কিছু হোমওয়ার্ক, যেটা তোমরা কমেন্টে জানাবে। তো যাওয়া যাক লেকচারের দিকে, আমরা ডাইরেক্টলি কমপ্লিট কেমিস্ট্রি এমসিকিউ থাকবে আমাদের। প্রথম কোশ্চেন কি বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে, হাউ মেনি স্টেটস অফ ম্যাটার হ্যাভ বিন ডিটারমাইন্ড বাই সায়েন্টিস্ট সো ফার। আজ পর্যন্ত পদার্থের কটি অবস্থা সায়েন্টিস্টরা ডিটারমাইন করেছে আজ পর্যন্ত, তোমাকে এটার উত্তর দিতে হবে, ঠিক। তো এইটার উত্তর কি হবে দেখে নাও। অপশানে বলছে 2 নাকি 5 নাকি 4 নাকি 3। তো দেখো, ছোটোবেলায় আমরা সবসময় পড়ে এসেছি সলিড লিকুইড গ্যাস, কিন্তু শুধু সলিড লিকুইড গ্যাসই না, স্টেটস অফ ম্যাটার যদি বলা হয় তাহলে টোটাল 5টে স্টেটস অফ ম্যাটার। কটা? 5 স্টেটস অফ ম্যাটার। মানে আমাদের এখানে অপশান বি অ্যান্সার হয়ে যাবে। কি হবে? বি। কি কি 5টে স্টেটস সেটা যদি আলোচনা করে দিই, তো প্রথমে হলো সলিড, দ্বিতীয় হলো লিকুইড, তৃতীয় হলো গ্যাস, 4 নম্বর হলো প্লাজমা, এই 4 নম্বরটা প্লাজমা, আর 5 নম্বরটা হলো বোস আইনস্টাইন কন্ডেনসেট। বোস আইনস্টাইন কন্ডেনসেট 5টে হয়ে গেল, হ্যাঁ কি না? এবার বাকি মেন 3টাই হয়। যে কোনো গ্যাসকে যখন দেখো, যে কোনো গ্যাস মানে যখন এক্সট্রিমলি হাই টেম্পারেচারে থাকে, খুবই বেশি তাপে থাকে, তখন সেই গ্যাসটা প্লাজমা হিসাবে বিহেভ করে। যেরকম এক্সাম্পলের ক্ষেত্রে সূর্যে, ইন কেস অফ সান প্লাজমা বলা হয়। সূর্যের অবস্থাটা বা স্টেটস অফ ম্যাটার কি? তো প্লাজমা। আইনস্টাইনের ক্ষেত্রে কি, বোস আইনস্টাইনের ক্ষেত্রে কি হয়, যে যখন একটা গ্যাসকে খুব ঠান্ডা করে দাও, টেম্পারেচারটা খুব কমিয়ে দাও, তাহলে ওই গ্যাসটা লিকুইড ফর্মে চলে আসবে, লিকুইড ফর্মে এসে যাবে, সেটাকে বলা হয়। যেরকম তুমি দেখবে লিকুইড হিলিয়াম, এটা একটা এক্সাম্পল, ঠিক। আমার প্রশ্নটা হলো যে, এই তোমাদের জন্য কমেন্টে একটা প্রশ্ন দিয়ে দিই, হোমওয়ার্ক কি থাকবে অবশ্যই করবে, বোস বিইসি লিখে দিচ্ছি, বিইসি কনডেনসেট কোন ইয়ারে ডিসকভার হয়েছিল? কোন বছরে ডিসকভার হয়েছিল বিই কনডেনসেটটা, এটা বলবে, ঠিক। আর এই সলিড লিকুইড 2 নম্বর হোমওয়ার্কটা, প্রথম এইটা, সলিড লিকুইড গ্যাসের মধ্যে ম্যাক্সিমাম কম্প্রেসিবিলিটি কার হয়? কোন গ্যাসের সবচেয়ে বেশি কম্প্রেশন হয় এটাও বলতে হবে। ম্যাক্সিমাম কম্প্রেসিবিলিটি, সরি গ্যাস বলছি, কোন অবস্থায় সবচেয়ে বেশি কম্প্রেসিবিলিটি হয় সলিড লিকুইড গ্যাসের মধ্যে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে, ড্যাশ ইজ নট এ কেমিক্যাল চেঞ্জ। নিম্ন থেকে কোনটা রাসায়নিক পরিবর্তন নয়? 2 ধরনের পরিবর্তন হয়, একটা ফিজিক্যাল, একটা কেমিক্যাল। তো আগে যদি দেখবে ফিজিক্যাল আর কেমিক্যাল মানে কি, তাহলে বুঝতে পারবে। ফিজিক্যাল আর কেমিক্যাল, দেখো যেগুলো রিভার্স করা যায়, ডাইরেক্ট মনে রাখবে, সবচেয়ে ভালো এক্সাম্পল, মানে সবচেয়ে ভালো ফান্ডা টু রিমেম্বার ফিজিক্যাল আর কেমিক্যাল। যারা রিভার্সিবল হয় ওদেরকে ফিজিক্যাল বলা হয়, যারা ইরিভার্সিবল হয় ওদেরকে বলা হয় কেমিক্যাল চেঞ্জ। যেরকম ধরো, একবার তুমি আটা দিয়ে রুটি তৈরি করে নিলে, আবার রুটি দিয়ে কি আটা ফেরত আনতে পারবে? আবার কি রুটি দিয়ে আমরা আটা ফেরত আনতে পারবো না? তো সেটার ক্ষেত্রে কি হবে? কেমিক্যাল চেঞ্জ হয়ে গেল। রিভার্সিবল, এখানে দেখো, জল থেকে আমরা আইস করে নিই, বরফ করে নিলাম,
কিন্তু আবার আইস থেকে কি জল আমরা করতে পারবো না? হ্যাঁ, সরি সরি সরি, উল্টো এখানে। হ্যাঁ, জল থেকে আইস অবশ্যই করতে পারবো। তো সেটার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? ফিজিক্যাল চেঞ্জ। বিভিন্ন এক্সাম্পল থাকে, এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখো, এক্সামে আসে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এক্সাম্পলগুলো এটাও মনে রাখবে, ঠিক? এইবার অপশান দেখো, বেকিং এন এগ, ডিমটাকে যখন বয়েল করে দিচ্ছি তাহলে কি ওটা ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল? তো বলবে কেমিক্যাল হয়ে গেছে, আর ফেরত আনবো না সেই ডিমটাকে। সেই ডিম থেকে কি অমলেট বানাতে পারবে? অমলেট হবে না তো। নেক্সট, মেল্টিং অফ অ্যান আইস কিউব, তারপরে বেকিং অ্যান্ড কেক, কেককে বানিয়ে পরে আবার আসবে না। রোটিং অফ বানানা, বানানা পচে গেলে, কলা পচে গেলে আবার ফেরত আসবে না। তো এখানে একটাই দেখা যাচ্ছে, মেল্টিং অফ আইস, আইসটা যেহেতু মেল্ট, বরফটা মেল্ট হয়ে গেল, তারপরে কি হবে, নেক্সট কি হবে, যে আবার তোমার ফেরত আসবে, মানে আমরা আবার জলটা ধরলে আবার বরফ বানাতে পারবো, ঠিক? তো এইটা হয়ে গেল আমাদের কেস। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিজিক্যাল চেঞ্জ, আবার এবার এখানে ফিজিক্যাল চেঞ্জ নয় বলছে। এখানে কি বলেছিল? নট এ কেমিক্যাল চেঞ্জ বলেছিল, এখানে বলছে নট এ ফিজিক্যাল চেঞ্জ। তো দেখো, নট এ ফিজিক্যাল চেঞ্জ মানে যেটা কেমিক্যাল হওয়া উচিত। আচ্ছা সরি, নট বলে নেই, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল চেঞ্জ, কোনটা কেমিক্যাল চেঞ্জ আছে। তাহলে বাকি এক্সাম্পল যেরকম এখানে ধরতে পারো, এই একটা এক্সাম্পল, এটা একটা কেমিক্যাল চেঞ্জ, হ্যাঁ কি না? এখান থেকে বোঝা যাবে। কেক বানিয়ে গেলে কেমিক্যাল হয়ে গেল, তাহলে কিছুটা এক্সাম্পল আমরা এখানে পেয়ে যাচ্ছি। ফার্মেন্ট, রোটিং অফ বানানা মানে কলা পচে গেল, কেমিক্যাল চেঞ্জ। তো এই সমস্ত কেমিক্যালের মধ্যে পড়ে। নেক্সট, ফার্মেন্টেশন অফ গ্রেপস, নাকি রাইপেনিং অফ ফ্রুট, নাকি মেল্টিং অফ আইস কিউব, নাকি কাডলিং অফ মিল্ক। দেখো সেম কোশ্চেনই দিয়েছিল, এখানে সেম অ্যান্সার হয়ে যাবে। কারণ ফার্মেন্টেশন অফ গ্রেপ, গ্রেপ ফার্মেন্ট করলে আমরা অ্যালকোহলিক ব্রেভারেজ তৈরি করতে পারি, অ্যালকোহলিক ব্রেভারেজ। রাইপেনিং অফ ফ্রুটস, একবার আম পেকে গেলে আর তুমি ওটাকে চেঞ্জ করতে পারবে না, কাঁচা করতে পারবে কি? তো কেমিক্যালে চলে গেল। কার্ডেলিং অফ মিল্ক, দুধ দইয়ের মধ্যে কনভার্ট হয়ে গেলে আবার তুমি সেটাকে, দই মানে কার্ড, আবার সেটাকে তুমি চেঞ্জ নিয়ে যেতে পারবে? করতে পারবে কি না? আবার ফেরত নিয়ে যাওয়া যাবে না। তো এটা একটা কেমিক্যাল চেঞ্জ। আমার একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, আমাদের পেটের মধ্যে দুধ দই হয়ে যায়, মানে কার্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে কোন এনজাইম, এখানে কি এনজাইম কাজ করছে এটা তোমাদেরকে বলতে হবে। কি এনজাইম কাজ হচ্ছে তোমাদেরকে বলতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আবার বরফের ঘনক গলে যাওয়া, ঠিক? বরফ যখন গলে যায়। নেক্সট কোশ্চেন দিয়েছে, নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাটমস কেমিক্যালি কম্বাইন টু বেকাম, যখন অ্যাটমসগুলোকে কেমিক্যালি কম্বাইন করে দিই আমরা, যোগ করে দিই, দুটো অণুকে, পরমাণুকে যোগ করে দিই, তাহলে কি ফর্ম হয়ে যায়? অ্যান্সারটা মোটামুটি বেরিয়ে গেছে। তাহলে ধরো আমরা একটা এক্সাম্পল নিই, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন কম্বাইন হলে কি হলো? H2, হাইড্রোজেন গ্যাস হয়ে গেল কিনা? এই যে হলো, এটা কি একটা মলিকিউল হয়ে গেল, কি হলো? মলিকিউল ফর্ম হয়ে গেল, ঠিক? তো এইখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? মলিকিউলস, অণু হয়ে যাবে, ঠিক? এটা কি ধরনের মলিকিউল? তো বলবে মোনো অ্যাটমিক, মোনো অ্যাটমিক। এটার মানে কি? শুধু হাইড্রোজেন রয়েছে কিনা, তো এটাকে বলা হয় মোনো অ্যাটমিক, ঠিক? যদি ডাই অ্যাটমিক দেখবে তাহলে দুটো অ্যাটম থাকবে, দুটো পরমাণু থাকবে, তাহলে সেটাকে ডাই অ্যাটমিক বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, দেখো অ্যাটম মানে কি? সবচেয়ে ছোট, স্মলেস্ট পার্ট অফ ম্যাটার, যেটা আর ছোট করা যাবে না, ইনডিভিজিবল। এবার এই বক্তব্যটা কে দিয়েছিল? এই বক্তব্যটা কে দিয়েছিল? তো বলবে এটা দিয়েছিল বেসিক্যালি জন ডেল্টন, ডেল্টনস অ্যাটমিক থিওরিতে ছিল এটা, ডেল্টনস অ্যাটমিক থিওরি। এবার সেই এই যে প্রশ্নটা এটা দেয় যে অ্যাটমস আর ইনডিভিজিবল, কে বলেছিল? তো বলবে অ্যাটমিক, ডেল্টনস অ্যাটমিক থিওরিতে বলা হয়েছিল বা ডেল্টন বলেছিল। কিন্তু পরবর্তীকাল অ্যাটমকে ভাঙা হলো, পরবর্তীকাল অ্যাটমকে বা পরমাণুকে ভেঙে দেখা হলো। তো যখন পরমাণুকে যখন ভাঙলো, তো পরমাণু একটা সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে ভেঙে গেল, এখান থেকে বেরোলো সাব অ্যাটমিক পার্টিকেল, ছোট ছোট, আরও ছোট হলো। আর সেই সাব অ্যাটমিক পার্টিকেলের ইলেকট্রন মেনলি যেটা থাকে, প্রোটন,
আর একটা হলো 3 নম্বর নিউট্রন। তো এই তিনটে পার্টে ভেঙে দিলাম আমরা কিসে, পরমাণুকে। ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক ঠিক। আচ্ছা, যেরকম আরেকটা মলিকুল দিয়ে দিই, H2O, এটা জল কিনা, তো এটা আর একটা মলিকুল। এবার এই মলিকুল যেটা রয়েছে সেটার ক্ষেত্রে বলবে কোন মাসে, কোন ভরে এটা কম্বাইন হয়। তো দেখো হাইড্রোজেনের ভর হলো 1, তো এখানে দুটো রয়েছে 1 × 2, আর রেশিও অক্সিজেনের 16 হয়, তাহলে 2:16 হচ্ছে, তাই বলবে 1:8, 1:8 রয়েছে H2O, H আর O, মানে হাইড্রোজেন আর অক্সিজেন 1:8 থাকে। এটা একটা প্রশ্ন এসেছিল তোমাদের এক্সামে। নেক্সট, এখান থেকে কোনটা মেটালয়েড, কোনটা মেটালয়েড। তো আগে মেটালয়েডের সম্বন্ধে জানবে, তাহলে বুঝতে পারবে। তো দেখো পিরিয়ডিক টেবল, পিরিয়ডিক টেবিলের মধ্যে কি হয়, এরকম একটা জিগজ্যাগ লাইন রয়েছে, সেই লাইনের কাছাকাছি জিগজ্যাগ লাইনের কাছাকাছি কি থাকে, তো বলবে মেটালয়েড থাকে। এবার সেই মেটালয়েডটা কি ভাই, এই মেটালয়েডটা কি হয়, তো বলবে মেটালয়েড মানে যাদের মধ্যে ধাতু আর অধাতুর প্রপার্টি, মেটাল আর নন মেটাল দুটোরই প্রপার্টি রয়েছে, ধাতু আর অধাতুর প্রপার্টি দুটোই রয়েছে, সেটাকে আমরা কি বলি, মেটালয়েড বলি। ঠিক, তো এইখানে মেটালয়েড যদি বলা হয় তো কি হবে, দেখে নাও, 3 বিসমাথ ফসফরাস নাকি সিলিকন, 3 বিসমাথ ফসফরাস নাকি সিলিকন। আচ্ছা, পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে কি কি থাকে, যদি প্রশ্ন দেয় যে পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে কি থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, তো বলবে পিরিয়ডিক টেবিলের এই দিকে বেসিক্যালি থাকে মেটালস, ধাতুরা থাকে, আর ওই দিকে থাকে, এই দিকে বেসিক্যালি, এই মাঝখানে তো মেটালয়েড থাকে, এইদিকে নন মেটাল থাকে, কি থাকে, নন মেটালস পাওয়া যায়। তো রাইট সাইড অফ পিরিয়ডিক টেবিল কি পাওয়া যায়, মেটালস পাওয়া যায়, লেফট সাইড অফ পিরিয়ডিক টেবিল কি পাওয়া যায়, নন মেটালস পাওয়া যায়। ঠিক, এইবার এইখানে আমাদের অপশন অনুযায়ী 3 বিসমাথ ফসফরাস সিলিকন, সিলিকন একটা মেটালয়েডের মধ্যে পড়ে যায়, কিসের মধ্যে, মেটালয়েডের মধ্যে। পিরিয়ডিক টেবিল নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে পিরিয়ডিক টেবিলের সম্বন্ধে আরেকটু জেনে নাও, যে পিরিয়ডিক টেবিলের টোটাল 18খানা, যেটা লেটেস্ট আমরা নতুনটা পড়ি, 18খানা গ্রুপ রয়েছে। এইরকম যখন দেখবো তো গ্রুপ বলা হয়। আর লেফট টু রাইট যেটা মুভ করে 7খানা পিরিয়ড রয়েছে। কটা পিরিয়ড রয়েছে, 7টি পিরিয়ড রয়েছে, আর 8টি গ্রুপস রয়েছে, এটা মনে রাখবে। ঠিক, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স ইজ নট শোন বাই মেটালস, বলছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ধাতুর দ্বারা প্রদর্শিত হয় না, কোনটা ধাতু, মানে ধাতুগুলোর ফিচার্স নয়। তো ধাতুর কিছু ফিচার্স যদি লিখে দিই আমি, তাহলে অ্যান্সার বের করতে ইজি হয়ে যাবে। হবে কি না, তো ধাতুর কিছু ফিচার্স লেখো, মেলিয়েবল হয়, মেলিয়েবল মানে কি, যে খুব পাতলা সিট পেপারের মতন করতে পারে, সিটসের মধ্যে করা যায়, যেটার মধ্যে সবচেয়ে বেশি হলো AU, AU মানে হলো গোল্ড, মোস্ট মেলিয়েবল। ডাকটাইল হয়, তো ডাকটাইল মানে কি হয়, পাতলা পাতলা ওয়্যারের মধ্যে কনভার্ট করে, তারের মধ্যে কনভার্ট করে দেওয়া হয়, পাতলা পাতলা ওয়্যার, সেটার ক্ষেত্রে হলো AU, গোল্ড। তোমাদেরকে প্রশ্ন দেবে মোস্ট মেলিয়েবল মেটাল কি, গোল্ড, মোস্ট ডাকটাইল মেটাল কি, গোল্ড। তারপরে এরা কি হয়, লাস্টারাস হয়, লাস্টারাস মানে কি, শাইন করে, চকচক করে, তো শাইনিং সারফেস, তো শাইনিং প্রায় সব মেটালই করে, দেখবে গোল্ড করে, সিলভার করে, অ্যালুমিনিয়াম করে, এরা শাইন করে। তারপরে এর একটা লাস্টারাস বলে দিলাম, তারপরে আরেকটা হয় যে শেপ, শেপ খুব ভালো হয়, শেপ, ফিক্সড শেপ থাকে। ঠিক, কিন্তু এখানে এক্সেপ্ট দিয়ে দেবে, এক্সেপ্ট পারদ, মার্কারি, HGর ক্ষেত্রে ফিক্স শেপ থাকে না, কারণ এটা লিকুইড হিসাবে থাকে। নেক্সট, হিট আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, বিদ্যুৎকে পাস করতে দেয়, তো সেটার ক্ষেত্রে কি হয়ে যাবে, বেস্ট যদি কন্ডাক্টর বলা হয় তাহলে এখানে বলবে AG। সিলভার হয়, কিন্তু আমরা বাড়িতে সিলভার ইউজ করি না,
যেহেতু টাকা দাম বেশি পড়বে তাই সিলভার না ইউজ করে কপার বা অ্যালুমিনিয়াম আমরা ইউজ করি। এবার সাইন করে লাস্টারাস বলেছি, ঠিক আছে। তো এখানে অপশানগুলো যদি পড়া যায়, ক্যান বি প্রপোর্টেন্ট টু শিপ, আমি বললাম একটা ফিক্স শেপে রাখা যাবে। তারপরে পাতলা পাতলা ওয়্যার করা যাবে, এটাও ঠিক। তারপরে হিটকে কন্ডাক্ট করে, তো এই সমস্ত তো বললামই আমি। তাই উপরেটা দেখো লুকস ডাল, মানে কি সাইন করে না, তো এটা অধাতুরগুলোর প্রপার্টির মধ্যে পড়ে, না কি আমাদের ধাতুর প্রপার্টির মধ্যে পড়ে। লুকস ডাল অধাতু হয়, ঠিক? ক্লিয়ার? বোঝা গেছে? তো এই হলো তোমাদের এখানে কিছু কিছু প্রশ্ন লিখে দিচ্ছি যেন বের করে নয় প্রশ্নগুলো, আর কমেন্টে অবশ্যই জানাও। কমেন্ট দেখলে ভাল লাগে যে পড়াশোনা করছো। যে নন মেটাল লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারে কোন নন মেটাল লিকুইড বা তরল হিসাবে থাকে? কারণ মেটাল তোমরা জানো কি হবে, মেটাল তোমরা জানো। ক্লিয়ার? তারপরে নন মেটাল গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, মানে এটা বিদ্যুৎকে প্রবাহ করতে দেয় সেই অধাতুর নাম কি? এখানে তো জানি যে মেটাল করে, কিন্তু একটা এক্সেপশন থেকে প্রশ্নগুলো খুব আসে এক্সামে। নেক্সট কোশ্চেন বলছে যে ওয়াটার সাইকেলের মধ্যে যদি ধরো, ওয়াটার সাইকেল হয় জলের সাইকেল, সেখানে যদি স্নো অ্যান্ড আইস যদি ডাইরেক্টলি ভেপার হয়ে যায়, খুব সহজভাবে এটাকে লিখে দিচ্ছি। বলতে চাইছে যে ধরো যে কোনো সলিড পদার্থ সেটা ডাইরেক্টলি গ্যাস হয়ে যায়, সেই প্রসেসটাকে কি বলা হয়? সেই প্রসেসটাকে কি বলা হয়? এবার আমরা তো পড়েছি এরকম ছোট্টবেলা থেকে যে সলিড হবে, তারপরে লিকুইড তরল হিসাবে আসবে, তারপরে গ্যাস হবে, ঠিক? তো এরকম হলে কি হয়, এখানে মেল্ট হয়ে গেল, জিনিসটা মেল্ট করলো, তারপরে বয়েল হয়ে গ্যাস হয়ে গেল, এটা হয়, বা ইভাপোরেশন হয়ে যায়। কিন্তু এখানে বলছে ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হয়ে যায়। তো সলিড থেকে যখন গ্যাস হয় তাহলে সেটার ক্ষেত্রে কি হয়? সেটার ক্ষেত্রে বলা হয় সাবলিমেশন। কি বলা হয়? সাবলিমেশন। এবার সাবলিমেশন কোন সাবস্টেন্স? এক্সাম্পল লিখে দাও। ধরো কর্পূর, ক্যাম্ফোর বলা হয়, কর্পূরটাকে যখন হিট করে বাইরে রেখে দেবে তাহলে ওটা গ্যাসের মধ্যে কনভার্ট হয়ে যায়। আর এটা খুবই ভালো এক্সাম্পল, এটা থেকে প্রশ্ন আসবেই আসবে। সলিড কার্বন ডাইঅক্সাইড কনভার্ট হয় গ্যাসের মধ্যে, ঠিক? এটাকে বলা হয় ড্রাই আইস। এটা প্রত্যেকটা স্টেটের এক্সামে প্রশ্নটা এসছে। তো এখানে আমাদের অপশানটা কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে সাবলিমেশন। তো সাবলিমেশন কিছু না, সাবলিমেশন মানে হলো যে কোনো জিনিস যখন সলিড অবস্থা থেকে গ্যাসে কনভার্ট হয়ে যায় সেটাকে আমরা কি বলি? সাবলিমেশন নামে জানি। ঠিক আছে। ইভাপোরেশন মানে যখন ইভাপোরেশন মানে হলো বাষ্পীভবন, মানে কি হলো যে যখন গ্যাসটাকে মানে জলটাকে হিট করতে শুরু করবে, যতক্ষণ বয়েল না হয়, বয়েল হওয়ার আগে ইভাপোরেট হবে, সেটাকে ইভাপোরেশন বলা হয়। ট্রান্সপিরেশন মানে গাছে থেকে যখন জল বেরিয়ে যায়। আর যখন যে কোনো জিনিস বয়েল হওয়া শুরু হয়ে যাবে তাহলে সেটাকে বয়েলিং বলা হয়, আর একটা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট, ঠিক? নেক্সট কোশ্চেন, which among the following is present inside the nucleus of an atom? নিউক্লিয়াস অফ এন অ্যাটম, এটমের বা পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? তো আমি বললাম যে ডেল্টন কি বলেছিল, অ্যাটম ইজ ইনডিভিজিবল, আর ভাঙা যাবে না। কিন্তু এইখানে এসে আমরা দেখলাম যে অ্যাটম ভাঙা যায়, আর যখন ভাঙলো তো বিভিন্ন এক্সপেরিমেন্ট হয়। এবার অ্যাটমকে যখন ভাঙা হয় তো দেখা গেল যে ধরো অ্যাটমে একটা সোডিয়ামের অ্যাটম তৈরি করি, এটা নিউক্লিয়াস, এটা বাইরে ওর সেল। সেল হয়ে গেল। এইবার এটা সোডিয়াম অ্যাটম, ধরো সোডিয়াম ছিল, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হয় 11, তাহলে
2,8,1 ইলেকট্রনিক কনফিগারেশন করছি, এরকম থাকবে। এবার প্রোটন, এই সোডিয়ামের মধ্যে প্রোটনও 11টা রয়েছে, ইলেকট্রনও 11টা রয়েছে। তো কি করব, প্রোটন আর কি বলেছে ইনসাইড দ্য নিউক্লিয়াস, এই মাঝ জায়গাটাকে আমরা কি বলছি নিউক্লিয়াস। তো এইটার ক্ষেত্রে কি থাকবে, তো বলবে নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায় প্রোটন আর নিউট্রন। কি পাওয়া যায়, প্রোটন আর নিউট্রন। আর এই অরবিটগুলোতে ঘুরতে থাকে ইলেকট্রন। কি ঘুরে, ইলেকট্রনস ঘুরতে থাকে। ইলেকট্রনস হয় নেগেটিভলি চার্জ, প্রোটন হয় পজিটিভলি চার্জ। তো এরকম ঘুরতে থাকবে। দেখো 1 2 3 4 5 6 7 8 এদিকে হয়ে গেল। তো এটা একটা সোডিয়াম অ্যাটম। কিসের অ্যাটম, সোডিয়াম অ্যাটম। এটা কি হলো, সোডিয়াম অ্যাটম হয়ে গেল। আচ্ছা, ইলেকট্রন যে হয় এটা চার্জ কিরকম, নেগেটিভ। প্রোটন যে হয় এটা চার্জ কিরকম, পজিটিভ। আর নিউট্রন যে হয় ওটা কোনো চার্জ থাকে না, তাহলে নিউট্রাল। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি, যে এদের চার্জের ভ্যালুটা আমার কমেন্টে জানাও। চার্জের ভ্যালুটা আমাকে কমেন্টে জানাবে। তিনটের চার্জের ভ্যালু কত হয় আর ভর মাস কত হয়, মাসও বলতে পারো। চার্জ ভ্যালু প্লাস মাস ভ্যালু, এটা অবশ্যই বের করে কমেন্টে লিখে দেবে। ঠিক, তো মাঝখানে কে থাকে, মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকে কে, ইলেকট্রনস। এগুলোকে অরবিট বলা হয়, কক্ষ বলা হয়। আর এটা হলো তোমার মেন নিউক্লিয়াসটা, এটা তোমার নিউক্লিয়াস হয়ে গেল। চলো, হু ডিসকভার্ড ইলেকট্রন, ইলেকট্রনের কে ডিসকভার করে। এটার সিম্পল একটা ট্রিক আছে, যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, এখানে অ্যান্সার মার্ক করেছিলাম না, অ্যান্সার মার্ক করিনি। তো এখানে যাবে মাঝখানে প্রোটন আর নিউট্রন বসে থাকে, এই তো দেখালাম। তো প্রোটন আর নিউট্রন হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে যে হু ডিসকভার্ড ইলেকট্রন। এটা সিম্পল একটা ট্রিকের মাধ্যমে আমরা মনে রেখে নেব, তাহলে বুঝতে পাবে। লিখবে ইটি বা ইট পগ নাচ, ইট পগ নাচ, এখান থেকে বের করবে। ই ফর ইলেকট্রন, টি ফর থমসন, পি ফর প্রোটন, জি ফর গোল্ড স্টেন, নামগুলো দেখো বেরিয়ে যাচ্ছে। এন ফর নিউট্রন অ্যান্ড সিএইচ ফর চ্যাডউইক। এটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি ইলেকট্রনের ডিসকভারের কে, থমসন, জে থমসন। ঠিক, জেমস চ্যাডউইকের ক্ষেত্রে কি লিখবে ভাই, তো বলবে এখানে আমরা লিখে দেব নিউট্রন। কি হলো, নিউট্রন। রাদারফোর্ডে বলবে নিউক্লিয়াস ডিসকভার করেছিল। কি ডিসকভার, নিউক্লিয়াস। আর গোল্ড স্টেনের ক্ষেত্রে প্রোটন ডিসকভার করেছিল। কি ডিসকভার, প্রোটন। এইখানে তোমাকে একটা আবার হোমওয়ার্ক ছেড়ে যাব, তোমরা খাতায় লিখবে, কমেন্টে লিখবে, যেখানে ইচ্ছা সেখানে লিখবে। বলবে যে নিউক্লিয়াসের চার্জটা কি, নিউক্লিয়াসের চার্জ কি হয়, সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে নাকি জিরো হবে, কোনটা হবে, এই তিনটের মধ্যে বের করবে। পজিটিভ, নেগেটিভ না জিরো, পজিটিভ নেগেটিভ না নিউট্রাল, জিরো মানে নিউট্রাল। ঠিক, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ নাইট্রোজেন। এবার অ্যাটমিক নাম্বার যখন এক্সামে দেবে তো চেষ্টা করবে 20টা মনে রাখা, কমসে কম 20টা তো মনে রাখবে তোমাদের এক্সামে। 10টা রাখলে খুব ভালো, মানে 20টা রাখলে খুব ভালো, 10টা তো এমনি করা যায়। দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এনি নামগুলো যদি পুরো লিখে দিই, হাইড্রোজেন, তাহলে 1 নম্বর থেকেই শুরু করেছি। হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। এবার গনে দেখতে পারো নাইট্রোজেন কোন নম্বরে, অক্সিজেন, ফ্লোরিন,
নিয়ন। ঠিক, তো এইখানে আমাদের গণে যদি উপর থেকে আসো 1 2 3 4 5 6 7 নম্বরে পড়ছে নাইট্রোজেন। কত নম্বর পড়ছে? 7 নম্বরে নাইট্রোজেন পড়ছে। বাকিগুলো যদি বলে দেওয়া হয়, চলো বলে দেওয়া হয়। 6টা কি হবে? গণে আসো, কার্বন। 8 নম্বরে অক্সিজেন রয়েছে, আর 5 নম্বরে রয়েছে বোরন। 5 নম্বরে বোরন রয়েছে। যদি মুখস্থ করো 20 অবধি খুবই ভালো হয়, এরকম অ্যাটমিক নাম্বার তোমাদের থাকে, ছোট ছোট, খুব বেশি না। ক্লিয়ার? এইটার উপরে মডার্ন পিরিয়ডিক টেবল ফর্ম হয়েছে। মডার্ন পিরিয়ডিক টেবল যে ফর্ম হয়েছে, এটার উপরে ফর্ম হয়েছে। নতুন যেটা আমরা পড়ি, লেটেস্ট ছোটোবেলায় পড়েছি মডার্ন পিরিয়ডিক টেবল বা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল, এইটার উপরেই ফর্ম হয়েছে। কে ফর্ম করেছিল? তো বলে ফর্ম করেছিল হেনরি মোসলে। কে ফর্ম করেছিল? হেনরি মোসলে। ঠিক, ক্লিয়ার? চলো নেক্সট বলছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম আর জেনারেলি ন্যাচারালি অকারিং আইসোটপস অফ। আগে আইসোটপস মানেটা বুঝবে, তারপরে উত্তর করবে। আইসোটোপস, দেখো যেই স্পেসিসগুলোতে যেখানে অ্যাটমিক নম্বরটা সমান থাকবে, অ্যাটমিক নাম্বারটা সমান হয়, সেম হয়, কিন্তু ওদের মাস নম্বরটা আলাদা হয়, মাস নম্বর আলাদা হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি আইসোটপস। ঠিক, তো এখানে বলছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম, তিনটে যদি বের করা হয়, দেখো হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2 আর হাইড্রোজেন 1 3। উপরেটা হয় মাস নাম্বার, নিচেটা হয় অ্যাটমিক নাম্বার। তো দেখো 1 2 3 আলাদা রয়েছে, নিচে 1 দিন 1 1 সমান রয়েছে। এই নিচেগুলো কি হয়? তো নিচেগুলো অ্যাটমিক নাম্বার হয়, নিচেগুলো অ্যাটমিক নাম্বার হয়। আর উপরেগুলো কি হয়? তো উপরেগুলো মাস নাম্বার হয়। তো এটার ক্ষেত্রে সেম দেখতে পাচ্ছি কি না? তো এইখানে প্রোটিয়াম, প্রথমটাকে বলা হয় প্রোটিয়াম, H11টাকে বলা হয় প্রোটিয়াম। লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। প্রোটিয়াম, এইটা হলো ডিউটেরিয়াম, আর এইটা হলো ট্রিটিয়াম। এই ডিউটেরিয়ামের দ্বারাই হেভি ওয়াটার ফর্ম হয়। হেভি ওয়াটার, হেভি ওয়াটারের সংকেত যদি বলে তাহলে বলবে D2O। ঠিক, তো এটা হয়েছে, এই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন। কী হয়ে যাবে? হাইড্রোজেন। আরও এখানে যদি এক্সাম্পল দেখায় আইসোটপসের, তো বলবে কার্বন 6, কার্বন 6, 12 আর 14। আর হিস্ট্রিতে পড়বে যে কার্বন 6 14 মানে কার্বন 14 আইসোটপটাকে আমরা ইউজ করি ফসিলসের এজ ডিটারমাইন করা, এজ অফ ফসিলস। বা তুমি এরকম বলো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়েছো, তো আইবিসির যে সময়কালটা কি করে বের করা হয়েছে, এরকম কার্বন ডেটিং করার জন্য। এটাকে বলা হয় কার্বন ডেটিং করে বের করা হচ্ছে আইবিসির এজ। কার্বন ডেটিং করে এজ বার করা হয়েছে কিসের? আইবিসির। ঠিক, সিমিলারলি আরও যদি দেখো তো ক্লোরিন 17 হয়, ক্লোরিন 17 হয়, তো 35 আর 37। এইবার একটা এক্সাম হয়েছিল, এক্সামে ক্লোরিন দিয়েছিল, ক্লোরিনটা দিয়েছিল আগে এক্সামে। চলো ক্লিয়ার? নেক্সট, যখন পেঁয়াজ আমরা কাটি তো একটা স্মেল আসে, আর এই স্মেলের সঙ্গে সঙ্গে কী হয়? চোখ জ্বালা করে, চোখ থেকে জল বেরোয়। সেটা কিসের জন্য হয়? প্রশ্নটা এটা যে সেটা কিসের জন্য হয়। তো এইখানে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিডের জন্য হয়। কিসের জন্য হয়? সালফিউরিক অ্যাসিড, যেটা হলো তোমার H2SO4। এটাকে বলা হয় কিং অফ অ্যাসিড, রাজা, বা বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। এদিকে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, রাসায়নিক নাম হলো। সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে পাওয়া যায়, যেটা আমরা খাই না ভিনেগার চাউমিনে দিয়ে, তো সেটাতে পাওয়া যাবে। ঠিক, যদি বলি অ্যাপল, অ্যাপেলের মধ্যে কি অ্যাসিড পাওয়া যায় বলবে তো? ঠিক, তেঁতুল, তেঁতুলের মধ্যে কি অ্যাসিড পাওয়া যায়? দুধ, মিল্কের মধ্যে কি অ্যাসিড পাওয়া যায়? এই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা অবশ্যই অপশনে মানে আমাদের কমেন্টে জানিয়ে রাখবে। ঠিক।
নেক্সট বলছে অ্যাকোয়ারেজিয়া, শাহী জল বলা হয় বা অম্লরাজ বলা হয়। তো অম্লরাজ যেটা প্রিপেয়ার করা হয় কি রেশিও, কি অনুপাতে প্রিপেয়ার করা হয়, সেটা তো আগে দিয়ে দিয়েছে যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। তো কোন অনুপাতে প্রিপেয়ার করা হয় একটা সিম্পল ট্রিকের মাধ্যমে তোমাকে দেখাবো, সারা জীবন মনে থাকবে। আগে HCl দিয়েছে, পরে নাইট্রিক অ্যাসিড, হয়তো এক্সামে নাইট্রিকটা আগে করে দেবে, HClটা পরে করে দেবে। তো সেই জন্য আগে জেনে নেবে কী করে বের করা হয়। দেখো কনসেন্ট্রেটেড HCl ইজ টু অনুপাত কনসেন্ট্রেটেড HNO3। তো দেখো এখানে কিছু নেই মানে 1 ধরে নাও, HCl এর ক্ষেত্রে কিছু নেই হাতে, এখানে 3 রয়েছে, এটাকে 3 ধরে নাও। আর কি করবে, 3টাকে তুলে দিয়ে দেবে HClকে আর 1টাকে তুলে দেবে নাইট্রিক অ্যাসিডকে। তাহলে তোমাদের অনুপাতটা কি দাঁড়াবে, এরকম 3:1 দাঁড়াবে। সিমিলার যদি উল্টো করে দে তাহলে 1:3 দাঁড়াতো। তো এখানে তো ইজি দিয়েছে, এখানে তো আমাদের বের করতে সমস্যা হবে না 3:1। কিন্তু যদি ঘুরিয়ে দে, যদি প্রশ্নটাকে এইভাবে করে দে, কনসেন্ট্রেটেড HNO3 ইজ টু কনসেন্ট্রেটেড HCl, তাহলে 3টা HCl নিয়ে নেবে আর একটা কি নিয়ে নেবে, HNO3, মানে আলটিমেটলি এটা কিসে দাঁড়াবে, বলবে ওইখানে 3:1 হয়েছিল, এখানে 1:3 হবে। HClটাকে নিয়ে নেবে 3 আর HNO3 নিয়ে নেবে 1কে, যেটা বললাম। তো উল্টোটাও হতে পারে, যে এরকম অপশান দেবে সেরকম অ্যান্সার করতে হবে। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট, হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ অ্যাসিডিক সাবস্টেন্সেস? অ্যাসিডিক সাবস্টেন্সগুলো যে হয় ওদের পিএইচ মান কত হয়? তো পিএইচ মানটা আগে জানো, যে পিএইচ মানটা কি করে বের করা যায়, তাহলে অ্যান্সার বের করতে পারবে। যে পিএইচ মানটা হয় কি, পিএইচ একটা স্কেল রয়েছে, আর সেই স্কেলটা যে টোটাল হয় তো বলবে 0 থেকে 14 অবধি হয়, 0 থেকে 14 অবধি, যেখানে মাঝখানে 7 রয়। তো 7-এর পয়েন্ট একটা হলো, সেটাকে আমরা বলি নিউট্রাল সলিউশন, এখানে নিউট্রাল পয়েন্ট হয়। এই দিকে যখন যাবে তাহলে ক্ষার পাবে বেশ, আর এই দিকে যখন যাবে তাহলে অম্ল পাবে অ্যাসিডিক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে 7-এর নিচে যখন হয় তো সেটাকে বিলো 7 বলবো, অ্যাসিডিক বলা হয়, তো বিলো 7 বলবো। ঠিক, কিছু কিছু প্রশ্ন আবার হোমওয়ার্ক দিচ্ছি। আমাদের রক্তের পিএইচ ভ্যালু কত হয়? ব্লাডের পিএইচ কত হয়? লেবুর পিএইচ কত হয়? HCl যেটা আমাদের বডি স্টমাকে ফর্ম হয় তার পিএইচ মান কত হয়? ওয়াইন এটার পিএইচ মান কত হয়? এই সমস্তগুলো বের করে নেবে। আরও ভিনেগার লিখে নেবে, ভিনেগারের পিএইচ মান কত হয়, ইউরিনের পিএইচ মান কত হয়, এই সমস্ত পিএইচ মান অবশ্যই বের করে রাখবে। ক্লিয়ার? ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? নিউট্রানা, এটা নিউট্রাল হবে, এর লিখতে ভুলে গেছি, নিউট্রাল সলিউশন। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ? আগে তুমি জানবে যে ইলেকট্রোনেগেটিভ মানে এটাই কি। তো পাতি ভাষায় যদি বলো তাহলে বলবে যে ইলেকট্রন টানা ক্ষমতা, ইলেকট্রন অ্যাট্রাকশনের ক্ষমতা, পাতি যে কত বেশি টান থেকে থাকছে ইলেকট্রনের দিকে, মানে কে তাড়াতাড়ি ইলেকট্রনটাকে টানতে পারবে, সেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক, সেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। এবার ইলেকট্রোনেগেটিভিটি ওদের ক্ষেত্রে দেখো, ধরো আমরা একটা ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে, আগে ওই ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদেরকে শিখিয়ে দিই, তাহলে বের করতে সহজ হয়ে যাবে। ইলেকট্রনিক কনফিগারেশন করেছিল, একটা ফর্মুলা দিয়েছিল, টু এন স্কোয়ার। ইলেকট্রন বের করার জন্য 2n স্কোয়ার ফর্মুলা দিয়েছিল। n মানে হলো সেল নাম্বার, কোন কক্ষে কটা ইলেকট্রন বসবে। ধরো প্রথম সেলটা হলো কে 1 নম্বর, দ্বিতীয়টা হলো l 3 নম্বর, m হলো 3 নম্বর, n হলো 4 নম্বর। তাহলে প্রথম কে এর ক্ষেত্রে যখন ফর্মুলাটা বসাবো তো 2 একের বর্গ বের করব, তাহলে দুটো ইলেকট্রন বসবে এখানে।
এটার ক্ষেত্রে 2 ইন্টু 2 স্কোয়ার করবো, তাহলে 8টে ইলেকট্রন বসবে। তারপরে 2 ইন্টু 3 স্কোয়ার করবো, তাহলে 18টা ইলেকট্রন বসবে। আর এটার ক্ষেত্রে 2 ইন্টু 4 স্কোয়ার করলাম, তাহলে 32টা ইলেকট্রন বসে। এই সিস্টেমে আমার ইলেকট্রনকে বসাতে হয়। ঠিক, ধরো তুমি দেখো ইলেকট্রোনেগেটিভিটি কী মানে কি, যখন ইলেকট্রন টানার ক্ষমতা। তো আমি যদি বলি যে নিয়ন, তো নিয়ন 2,8 হয়, কারণ ওর অ্যাটমিক নাম্বার 10 হয়। তো এর ইলেকট্রন নেওয়া ক্ষমতা রয়েছে না, অক্টেট কমপ্লিট, 8 দিকে চলে গেছে, তার এর ক্ষমতা নাই। এবার দেখো আমি বলছি ফ্লোরিন, তো বলবো ফ্লোরিনের হলো পরমাণু ক্রমাঙ্ক 9, মানে 2,7। এদিকে আরও একটা লিখে দিত ক্লোরিন 17, 2,8,7। এবার যদি তোমাকে বলি এটার মধ্যে বেশি ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কার আছে, তো অনেকে বলবে ক্লোরিন দিকে। না, দেখো ক্লোরিন আর ফ্লোরিন দুটো ব্রেকফাস্ট করে বসে আছে, সকালের খাবারটা খেয়েছে এরা দুজনই। কিন্তু যখন লাঞ্চে যাওয়া হয়, তো লাঞ্চে ক্লোরিন 8টা রুটি খেয়ে নিয়েছে, ফ্লোরিন 7খানায় খেয়েছে। তো ও মানে লাঞ্চটা ওর কমপ্লিট হয়নি, 8টা কমপ্লিট হয়, 8 মানে স্টেবল হয়, 8 থাকা মানে স্টেবল হয়। তো ও নিজের লাঞ্চটাও ঠিক মতন করেনি। আর এদিকে ক্লোরিন কি করেছে, 7, আবার ডিনারটাও খাওয়া শুরু করে দিয়েছে। তাই বেশি টেন্ডেন্সি রয়েছে যে ফ্লোরিন একটা পেয়ে গেলে শান্তি হয়ে যাবে, ফ্লোরিন একটা পেয়ে গেলে শান্তি হয়ে যাবে। তো এই জন্য ফ্লোরিনের দিকে তাড়াতাড়ি আসবে। এই জন্য বলা হয় ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ, শুধু ইলেকট্রোনেগেটিভ না, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো ফ্লোরিন। তাহলে এখানে তো আমরা অপশানই দেখতে পাচ্ছি, এখানে হয়ে যাবে ফ্লোরিন। এটা যদি আরও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, এটাকে আবার আমি বুঝিয়ে দেবো। যদি না বুঝতে পারো আবার আমার কমেন্টে জানাও, আবার একবার আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ অ্যানেস্থেটিক। অ্যানেস্থেটিক মানে যখন ছোটো মোটো অপারেশন হয়, তো আজকাল অ্যানেস্থেসিয়া দেওয়া, আগেও দেওয়া হতো, আগে ফুল বডি অ্যানেস্থেসিয়া হতো, এখন শুধু যেই জায়গা ধরো পায়ে আমার অপারেশন হচ্ছে, তো আমার এখানে পিঠে একটা ইঞ্জেকশন দিয়ে দেবে, যাতে এই পা থেকে উপর অবধি কানেকশনটা কেটে যাবে। তো সেই অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য কি ইউজ করা হয়, এখানে সোজা অ্যান্সার নাইট্রাস অক্সাইড। কি ইউজ করা হবে, নাইট্রাস অক্সাইড হয়ে যাবে। এই হলো নাইট্রাস অক্সাইড। এদিকে N2 মানে হলো নাইট্রোজেন, CH মানে মিথেন, CO2 মানে কার্বন ডাই অক্সাইড। এইটা হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ইজ হার্ডেস্ট, নিচের কোন পদার্থটি সবচেয়ে শক্ত হয়। তো তোমরা এটা সবাই পড়ে এসছো যে সবচেয়ে বেশি শক্ত যেটা পাওয়া যায় ওইটা হলো ডায়মন্ড, হীরা সবচেয়ে বেশি শক্ত হয়। ঠিক, এইদিকে সিলভারের ক্ষেত্রে আমি এখনই পড়ালাম, আবার বলছি, বেস্ট কন্ডাক্টর, প্রবাহী, হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। হিট অ্যান্ড ইলেকট্রিসিটির সবচেয়ে ভালো কন্ডাক্টরকে সিলভার। কয়লা তো জানোই, কয়লার ক্ষেত্রে তোমাকে বলে দিই যে কয়লা 4টে টাইপস পাওয়া যায়। সেই 4টে টাইপসে কি কি, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এই 4টে টাইপ হলো তোমার কিসের, কয়লা। 4টে টাইপ হলো, মনে রাখতে হবে, এই 4টে টাইপ হলো কিসের, কোলের। কি বেসিসে এই টাইপটাকে দেওয়া হয়, হোমওয়ার্ক দিচ্ছি, কি বেসিসে এই টাইপটাকে দেওয়া হয়, অন হোয়াট বেসিস, বলবে তো কমেন্টে কি বেসিসে। আর যদি বেসিসটা জানতে পাও তাহলে অবশ্যই বলবে যে কোথায় কি থাকে, কত কি থাকে, বলে দিলাম, হিন্ট বলে দিলাম তোমাদেরকে। ঠিক, তো এটা হয়ে গেল আমাদের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, অ্যাট রুম টেম্পারেচার, রুমের তাপে কোন ধাতুটি এখানে তরল অবস্থায় থাকে, এক্ষুনি ডিসকাস করে আসলাম আমরা। তরল অবস্থায় থাকে কি, তো বলবে এখানে মার্কারি হয়ে যাবে। অ্যাট রুম টেম্পারেচার মার্কারি যেটা হয়, এই বুধ হবে না, এটা পারদ হবে, এটা ভুল দিয়েছে, বুধ এখানে এ করে নিয়েছে। তো এখানে মার্কারি যেটা সিম্বল হয় Hg, এটা আমরা ইউজ করি থার্মোমিটারে, সেটা তরল হিসাবে থাকে। ঠিক, ক্লিয়ার।
এটাই আমি একটা প্রশ্ন দিয়েছি যে নন মেটাল কোন অধাতু তরল হিসাবে থাকে, সেটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিয়েছি, না পারলে আমাকে বলবে, আমি অবশ্যই জানাবো। আমার টেলিগ্রামে জয়েন হবে, টেলিগ্রাম আমার একটা রয়েছে জিতু তিওয়ারি স্যার PW, আর আমাদের এই সমস্ত ফাইলগুলো তোমরা পাবে WPSC ওয়ালাতে। ঠিক, চলো। ড্যাশ ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ ফুয়েল অ্যান্ড ইজ মেজর কম্পোনেন্ট অফ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির ক্ষেত্রে মেন যেটা অটোগুলো যে যায়, এই যে অটোগুলো যে ইউজ হয়, তো অটোতে কি ইউজ হয়, সিএনজি গ্যাস ইউজ হয়। তো সিএনজির ক্ষেত্রে সিএনজির ফুল ফর্মটা তোমার আসবে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস দিয়ে দিয়েছে, সেটাতে কি গ্যাস ইউজ হয় সবচেয়ে বেশি, তো বলবে এটা গ্যাসের ক্ষেত্রে যখন বলছে তাহলে বলবে মিথেন। কি হবে, মিথেন, এখানে হয়ে যাবে মিথেন। তোমার জন্য কিছু হোমওয়ার্ক ছেড়ে দিই। গোবর গ্যাস প্লান্টে ওইখানে কি গ্যাস থাকে সবচেয়ে বেশি, আর এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, নামটা লিখে রাখবে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটার ক্ষেত্রে কি মিক্সচার থাকে গ্যাসের, মেন কম্পোনেন্ট কি হয়, এই দুটো হোমওয়ার্ক। ঠিক, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ, দুটো জিনিসকে মিক্স করে দিলে অ্যালয় হওয়া যায়। ঠিক, তো কিছু কিছু অ্যালয়ের নাম মনে রাখবে, আমি তোমাকে বলে বের করে নেবে। আমি লিখে দিচ্ছি, জার্মান সিলভারে কি থাকে, এটা হোমওয়ার্ক। ব্রোঞ্জে কি থাকে, কি অ্যালয়, মানে কি কি পাওয়া যায়, স্টেনলেস স্টিল, এটার ক্ষেত্রে কি কি পাওয়া যায়, এই সমস্ত হলো। গান মেটাল বলে একটা মেটাল আছে, সেটার ক্ষেত্রে কিসের অ্যালয়, এই সমস্ত তোমাদেরকে বের করতে হবে, কমেন্টে জানাতে হবে, খাতায় লিখে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। এখানে বলছে ব্রাশ, তো ব্রাশ হবে কপার অ্যান্ড জিঙ্ক, কপার আর জিঙ্ককে মিক্স করা একটা সঠিক পরিমাণে, তাহলে ব্রাশ তৈরি হয়। কি তৈরি হয়, ব্রাশ তৈরি হয়, তামাকে যখন জিঙ্কের সাথে মিক্স করা হয়। নেক্সট, হুইচ বেস ইজ জেনারেলি ফাউন্ড ইন সোপস, সাবুনের মধ্যে কি ক্ষার পাওয়া যায়। দেখো, সাবুন বানাতে গেলে দুটো ক্ষার খুব বেশি ইউজ হয়, সোপসের সাবুনের ক্ষেত্রে ইউজ হয় KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বা একটা ইউজ হয় NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এইখানে অপশন কি দিয়েছে, তো বলছে পটাশিয়াম না সোডিয়াম দিয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের অ্যান্সার হয়ে যায়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বাবু, এটা ইউজ হয় কোথায়, MgOH, এর সংকেতটা হলো MgOH(2), এটা ইউজ হয় অ্যান্টাঅ্যাসিড, জেলুসিল বা ডাইজিন, এটার ক্ষেত্রে ইউজ হয়, এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া। ঠিক, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হলো CaOH(2), অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NaNH4OH। উইন্ডো ক্লিনার, জানলা ক্লিন করতে গেলে গ্লাসগুলো ক্লিন করার জন্য এটা ইউজ করা হয়। ঠিক, ক্লিয়ার। নেক্সট, ড্যাশ ডিক্রিজেস দ্য রেট অফ সেটিং অফ সিমেন্ট। দেখো, যখন আমরা বাড়ি তৈরি করি, তো সিমেন্টটার মধ্যে কি এমন থাকে, প্লাস্টার অফ প্যারিস দেখেছো, প্লাস্টার যেটা হয় সঙ্গে সঙ্গে জল দিয়ে প্লাস্টারগুলো সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, তো সেরকম যদি সিমেন্ট কাজ করে তাহলে তো কেস খেয়ে যাবে। কেন কেস খাবে, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ঠিক করতে গেলে, তো ওই জন্য সিমেন্টের সেটিং রেটটাকে কম করার জন্য একটা কম্পাউন্ড দেওয়া হয়, সেটা কি, তো সেখানে বলবো এখানে জিপসাম মিক্স করে দিই আমরা, কি মিক্স করে দিই, জিপসাম। আর এই জিপসামকে আমরা যখন হিট করি 373 কেলভিনের মধ্যে, বা এক থেকে উপরে, মানে 120 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, বা 378 বা এরকমই, মোটামুটি তুমি একটা ধরে রাখো 373 বা 120 ধরে রাখো, 120 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন হিট করি, তাহলে এটা POP ফর্ম হয়ে যায়, প্লাস্টার অফ প্যারিস ফর্ম হয়। কী ফর্ম হয়ে যায়, POP। আমার জন্য, তোমাদের জন্য হোমওয়ার্ক, যে এর সংকেত ফর্মুলাটা কি, শুধু দেখতে যাই, পুরো ফর্মুলা লিখবে এইখানেও, আর শুধু পুরো ফর্মুলা লিখবে এইখানে, কমেন্টে জানাবে, কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে জানিয়ে রাখবে। যদি পুরো ভিডিও দেখলে কেমিস্ট্রি অনেক কোশ্চেন বের করে দিয়েছি, আর কিছু লাগবে না আমার সম্ভবত, এ তো অনেক।
তারপরে যখন এক্সাম চলে আসবে তোমরা অবশ্যই অনেক কিছু পাবে আমাদের চ্যানেলে WPSC-ওয়ালাতে। সমস্ত ম্যাথসের ক্লাস দিচ্ছে, ওইখানে রিজনিংয়ের ক্লাস যাচ্ছে, যা যা ক্লাস দরকার তোমাদের WP এক্সামের জন্য ক্লাস ওইখানে পাচ্ছ। আর এক্সাম চলে আসলে দেখবে তার আগে অনেক ব্যাচেস আসবে, সেখানে তোমরা দেখতে পারবে। বলছে অ্যাসিড আর সোর্স উৎসব মানে কোথায় পাওয়া যায়, সেটা থেকে কোনটা ম্যাচ ঠিক হয়নি, কোনটা ঠিক না, কারেক্টলি ম্যাচ বলেছে, কোনটা ঠিক না বলছে কোনটা ম্যাচ ঠিক হয়েছে। দেখো ফর্মিক অ্যাসিড, এখানে দেখো ফর্মিক অ্যাসিড, আমি সাইডের পাশে লিখতে যাই তাহলে তোমরা বের করতে পারবে, ওইদিকে তাকাতে হবে না। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ে কামড়ালে, ওইখানে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, লেমন বা কমলা লেবু, অরেঞ্জ বলে দাও। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়। আর ল্যাকটিক অ্যাসিড দুধের মধ্যে, মিল্ক বা কার্ডের মধ্যে পাওয়া যায়। তাহলে এটার সাথে কোন ম্যাচ করছে? সাইট্রিক অ্যাসিডে লেমন দিয়েছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। সাইট্রিক অ্যাসিড লেবুর মধ্যে পাওয়া যায় এটা, বাকি সব তো ভুল দিয়েছে, তো সেটা কারেক্টলি ম্যাচ করে নাও। তো এটা আমাদের টোটাল টপিক ছিল, যাগুলো কমেন্টে দিতে বলেছি। অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করো প্লিজ, এটা রিকোয়েস্ট। কারণ এই যে নোট ডাউন করবে, ভিডিওটা শুনতে শুনতে ইয়ারফোন লাগাও আর শুনতে শুনতে লিখতে থাকো, যা বলছি সাইডে লিখতে থাকো, দেখবে একটা ভালো নোটস তৈরি হয়ে গেছে। কারণ বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন কিছু আলোচনা করেছি, সেইখান থেকে আবার কি হবে তোমাদের, সেটা দেখবে পরবর্তীকাল এক্সাম যখন দিতে যাবে অবশ্যই কাজে লাগবে। তো এটা আমাদের সায়েন্সের রইলো, সায়েন্সের একটা সিরিজ শেষ করছি, মানে বেসিক্যালি ফিজিক্স হলো, বায়োলজি হলো, আর কেমিস্ট্রিটা তোমাদের পেয়ে যাবে, কেমিস্ট্রি শেষ। তারপরে নেক্সট আর কিছু ধরবো, আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই টেলিগ্রামে দেখতে পাবে আমাদের চ্যানেলে, টেলিগ্রাম বলে দিলাম, আমাদের ইউটিউব চ্যানেল WPSC চোখ রাখো, বিভিন্ন ব্যাচেস বিভিন্ন এক্সামের জন্য চলছে, ঠিক আছে? তো এখানে চোখ রাখো। আর যাদের যাদের ক্লার্কশিপের এক্সাম, জানোই ক্লার্কশিপের ডেট, পিএসসি ক্লার্কশিপের ডেট দিয়েছে 16 আর 17 তারিখে, 2 দিন এক্সাম হবে, 2টো শিফটে, এটা বলে দেওয়া আছে, নোটিশ চলে এসেছে। কিছুদিনের মধ্যে তোমার আবার অ্যাডমিট কার্ডও চলে আসবে। তো টিল দেন, টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।